কথাগুলো একা একাই নিজের সাথে নিজে বলল বৃষ্টি। তারপর ভাবতে লাগলো বর্ষার কথা। বৃষ্টি চোখের জল ছেড়ে দিয়ে বলল, তুই কোথায় হারিয়ে গেলি বর্ষা? সেই দিনের পর আর কেন ফিরে এলি না তুই? তুই আমার পাশে থাকলে যে আমার এতটা একা ফিল হতো না। প্লিজ বর্ষা, তুই যেখানেই থাকিস ফিরে আয় আমার কাছে। তোকে আমার বড্ড প্রয়োজন। এইসব কথা ভেবে ভেবে চোখের জল ফেললো কিছুক্ষণ বৃষ্টি। তারপর ছাদ থেকে নিচে নেমে এলো। এদিকে শ্রাবণ আর তিথি একটা কফি শপে দেখা করতে এসেছে। শ্রাবণকে এতদিন পর দেখে তো তিথি যেন যাই যাই অবস্থা। এই কয়েক বছরে শ্রাবণ যেন কলেজ লাইফের চাইতেও আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। তিথিও কিন্তু কম নয়, ফর্সা স্লিম বডি, যথেষ্ট সুন্দরী। তবে তিথির পোশাক আশাকগুলো একটু বেশি মডার্ন। জিন্স প্যান্ট আর টি শার্ট পরে থাকতেই বেশি আনন্দ বোধ করে তিথি। তবে ওর এইসব পরার পিছনেও একটা কারণ আছে, সেটা না হয় এখন গোপনই থাক। শ্রাবণকে দেখা মাত্রই দৌড়ে শ্রাবণের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরল তিথি। তারপর বলল, ও বেবি, তুমি কেমন আছো? তোমাকে আমি কত মিস করেছি এতদিন, তুমি জানো? আই মিস ইউ সো মাচ বেবি। তিথির কথা শুনে তিথিকে নিজের থেকে সরিয়ে দিয়ে শ্রাবণ বলল, ওহ তিথি, তোমার অভ্যাস কি কখনো চেঞ্জ হবে না? তুমি ভালো করেই জানো আমি এমন গায়ে পড়া ভাব একদম পছন্দ করি না। আমি তো জানি বেবি, বাট এতদিন পর তোমায় পেয়ে একটু হাগ করবো না, তাও কখনো হয় বলো? ইস, তুমি তো আগের চাইতেও বেশি হ্যান্ডসাম ও কিলার লুকের অধিকারী হয়েছো। তোমার সে ফালতু বাবু শেষ হয়ে থাকলে এবার একটু দরকারি কথা বলি, নাকি আমি চলে যাব? তুমি বকবক করো। নো বেবি নো, তোমায় আর কোথাও যেতে দিব না আমি। আমি আর কিচ্ছু বলবো না। এই নাও, একদম চুপ করলাম। এখন বলো কি বলতে আমার স্মরণ করলে? তারপর বেশ কিছুক্ষণ সময় শ্রাবণ আর তিথি সেখানে বসে অনেক গল্প করলো। সব গল্প শেষে কফি শপ ছেড়ে বের হয়ে শ্রাবণ তিথিকে উদ্দেশ্য করে বলল, তাহলে তুমি বাসায় গিয়ে রেডি হয়ে নাও, আমি সন্ধ্যার পর গিয়ে তোমায় নিয়ে আসবো। আজ থেকে তুমি আমার বাসাতেই থাকবে। ওকে বেবি, আমি তোমার জন্য ওয়েট করব। এখন তাহলে আসি, বাই। কথাগুলো বলে বিদায় নিয়ে চলে গেল তিথি। শ্রাবণও ফিরে গেল নিজের বাসায়। রাত 9টা। চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেল বৃষ্টি। বৃষ্টি চায় না ওর জন্য নীলদের বাসার কেউ বিপদে পড়ুক, কারণ ওরা বৃষ্টির জন্য অনেক করেছে যা আপন কেউ করবে না। তাই একা একাই শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে ওকে। বৃষ্টি ধীরে ধীরে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুমের বিছানার কাপড় চোপড় দিয়ে এমন করে সাজিয়ে রেখে গেল যে দেখে মনে হবে বৃষ্টি সেখানে ঘুমিয়ে আছে। তারপর দরজাটাকে চাপিয়ে বেরিয়ে গেল। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হলো বৃষ্টি। যেভাবেই হোক ওকে প্রমাণ জোগাড় করতেই হবে। প্রায় 20 মিনিট হলো হেঁটে চলেছে বৃষ্টি, কিন্তু এখনও অবধি অর্ধেক পথই শেষ হয়নি ওর। এদিকে রাত 9টা 30 বেজে গেছে। বৃষ্টির বেশ ভয় ভয়ও লাগছে। তবু বৃষ্টি না থেমে মনে সাহস নিয়ে এগিয়ে চলেছে আর রিক্সাও খুঁজে চলেছে। কিন্তু আজ যেন রিক্সাওয়ালারাও বৃষ্টির সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় এসে থমকে গেল বৃষ্টি। বেশ কয়েকজন লোক গোল হয়ে বসে জুয়া খেলছে আর নেশাও করছে মনে হচ্ছে। বৃষ্টিকে দেখে বৃষ্টির দিকে এগিয়ে আসছে তারা। বৃষ্টির পা যেন জমে গেছে সেখানে। ভয়ে আর সামনে বা পেছনে যাওয়ার শক্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি এবার বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে বাসা থেকে কাউকে কিছু না বলে একা বেরিয়ে এসে। লোকগুলো বৃষ্টির একদম কাছে চলে এসেছে প্রায়। লোকগুলোকে দেখে বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আপনারা এদিকে আসবেন না। দূরে যান আপনারা, আমি কিন্তু চিৎকার করব। বৃষ্টির কথা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, চিৎকার তো করবেই। চিৎকার করতে করতেই তো গলা শুকিয়ে যাবে তোমার জানু। এই রাতের বেলায় তোমার মতন পরীকে একা এভাবে পাবো ভাবিনি। আজ যে আমাদের রাতটা রঙিন হবে, তাই তোমার কাছে তো আমাদের আসতেই হবে জানেমান। বৃষ্টির এবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বৃষ্টি চোখের জল ছেড়ে দিয়ে ধীরে ধীরে পেছাতে লাগলো। আর তখনই বৃষ্টির সামনে এসে থামলো একটা বড় কালো রঙের প্রাইভেট গাড়ি। আর সেই গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালো শ্রাবণ। শ্রাবণকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল বৃষ্টির। বৃষ্টি মনে মনে ভাবলো শ্রাবণ ওকে বাঁচাতে এসেছে। কিন্তু বৃষ্টির সব চিন্তায় পানি ঢেলে দিয়ে শ্রাবণ ওই লোকগুলোকে বলল, এই যে আপনাদের বলছি, রাস্তাঘাটে এসব না করে হোটেলে নিয়ে যান বা কোনো জঙ্গলে। এসব মেয়েরা তো আপনাদের জন্য রাস্তায় বের হয় একা একা, আপনাদের আনন্দ দিবে বলে। তাই রাস্তায় এমন না করে হোটেলে বা জঙ্গলে যান।
শ্রাবণের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল বৃষ্টির। যে শ্রাবণ একসময় ওর দিকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে নিত, ওকে বাজে কিছু বললে জিহ্বা কেটে দিত, সেই শ্রাবণ আজকে এটা কি বলছে ওই লোকগুলোকে? মানুষ এতটা বদলে যায় কী করে? কথাগুলো মনে মনে ভেবে অবাকের ওপর অবাক হচ্ছে বৃষ্টি। এদিকে শ্রাবণের কথা শুনে ওই লোকগুলো তো দারুণ খুশি, কারণ তারা শ্রাবণকে প্রথম দিকেই খুব ভয় পেয়েছিল। তারা শ্রাবণকে একবার দেখেই চিনতে পেরেছিল। লোকগুলো জানে শ্রাবণ চাইলে ওদের সেখানে খুন করে দিতে পারে, কিন্তু শ্রাবণ যখন ওদের হয়ে কথা বলল তখন ওদের খুশি যেন আর ধরে না। শ্রাবণ কথাটা বলেই একটা রহস্যময় হাসি দিয়ে গাড়ির কাজটা তুলে দিল। গাড়ির কাজ তোলার আগে বৃষ্টি দেখল গাড়িতে শ্রাবণের পাশে একটি মেয়ে বসে আছে, বেশ সুন্দরী ও মডার্ন। শ্রাবণ যখন গাড়ির গ্লাস তুলে দিচ্ছিল তখন মেয়েটি শ্রাবণকে বলল, ও শ্রাবণ বেবি, তুমি কি ওই বেহেনজিকে চেনো নাকি? মেয়েটির কথায় শ্রাবণ এক নজর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, না সুইটহার্ট, আমি আমার রাস্তার মেয়েদের চিনি না। কথাটা বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গাড়ি চড়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে ওই লোকগুলো এগিয়ে আসছে বৃষ্টির কাছে, সেদিকে বৃষ্টির কোনো খেয়াল নেই। শ্রাবণ ওকে এমন বিপদের মাঝে একা ফেলে এভাবে চলে যেতে পারে সেটা ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বৃষ্টির। এদিকে ওই নেশাখোর লোকগুলো বৃষ্টির কাছে এসে দাঁড়িয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, কি গো রাতপুরি, এখন তোমাকে বাঁচাবে কে? তার চাইতে তুমি নিজেই ধরা দাও আমাদের কাছে, এতে তোমারই ভালো হবে, সাথে মজাও পাবে। লোকগুলোর কথায় ধ্যান ভাঙল বৃষ্টির। সাথে সাথে বৃষ্টি কয়েকবার পিছিয়ে গেল। বৃষ্টি বুঝতে পারল ভুলটা ওর নিজেরই হয়েছে, তাই এদের হাত থেকে বাঁচতে হলে নিজেকেই কিছু করতে হবে। বৃষ্টি আর কোনো চিন্তা না করে পেছন দিকে দৌড়াতে লাগলো। বৃষ্টির পিছু পিছু ওই লোকগুলোও ছুটে চলেছে। আশেপাশে সব লোকই তাকিয়ে দেখছে, কিন্তু একজনও এগিয়ে আসছে না বৃষ্টিকে বাঁচাতে। অথচ কাল সকালে যখন নিউজ বের হবে একটা থুতুনি মেয়েকে গণধর্ষণ, এরপর হত্যা, তখন এই মানুষগুলোই আফসোসের শেষ থাকবে না। হায় রে মানুষ! দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেলো বৃষ্টি। বৃষ্টি ভয় ভয় ওপরে তাকিয়ে দেখলো সেটা আর কেউ নয়, নীল। নীলকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল বৃষ্টি। বৃষ্টি দ্রুত গিয়ে নীলের পেছনে দাঁড়িয়ে নীলের শার্টটা খামচে ধরল ভয়। লোকগুলো নীলের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই কে রে তুই? আশেপাশে এত লোক দাঁড়িয়ে আছে, কেউ এলো না, আর তুই কি না এখানে হিরো সাজতে এসেছিস? লোকগুলোর কথা শুনে নীল মুচকি হেসে বলল, না ভাই, আমি তো আর ফিল্মের হিরোর মতো ফাইট করতে পারবো না আপনাদের সাথে, তাই হিরো হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি শুধু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সরে যাব, শুধু আমার সাথে একটা মিনিট কথা বলতে দেন প্লিজ। তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। একটা মেয়ের জন্য মরে যাওয়ার কোনো শখ নেই আমার। নীলের কথা শুনে বৃষ্টি অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে। কি বলবে বুঝতে পারছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে কি হয়। নীলের কথায় রাজি হয়ে ওই লোকগুলো ওর কথা শুনতে চাইল। নীল বৃষ্টিকে দাঁড় করিয়ে রেখে লোকগুলোকে নিয়ে একটু দূরে এসে কি যেন কথা বলল কিছুক্ষণ। তারপর বৃষ্টির কাছে ফিরে এসে নীল বলল, চলো নীলা, বাসায় চলো, আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। নীলের কথা শুনে লোকগুলোর দিকে তাকিয়ে বৃষ্টি দেখলো সত্যিই চলে যাচ্ছে লোকগুলো। বৃষ্টি আর কিছু না বলে বাসায় চলে এলো নীলের সাথে। বাসায় পৌঁছে বৃষ্টি নীলকে ডেকে বলল, আচ্ছা নীল ভাইয়া, আপনি এমন কি বললেন ওই লোকগুলোকে যে তারা সবাই পালিয়ে গেল? বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে ঘুরে মুচকি হেসে নীল বলল, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় নীলা? আমার একার কোনো ক্ষমতা ছিল না ওদের কিছু বলে ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়ার। আমি তো ওদের কিছুই দিয়েছি বলে ওরা চলে গেছে। কিছু দিয়েছেন মানে? কি দিয়েছেন আপনি ওদের? বেশি কিছু না নীলা, 10,000 টাকা দিয়ে বলেছি তোমায় মুক্তি দিতে, আর ওই টাকা দিয়ে অন্য জায়গায় গিয়ে নেশা করতে। ওরা তো নেশাখোর, তাই 10,000 টাকা ওদের কাছে অনেক। নীলের কথা শুনে প্রথমে অবাক হলেও খুব রাগ হলো বৃষ্টির। বৃষ্টি নীলকে আর কিছু বলতে না দিয়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। বৃষ্টির এমন কাণ্ডে ঠোঁট উল্টে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল নীল। আর বৃষ্টির রুমে গিয়ে একা একাই বলতে লাগলো, কি ভাবলাম আর কি হলো? ইস, উনি 10,000 টাকার বদলে বাঁচিয়ে আনিয়েছে আমায়। কেন রে, তুই কি ছেলে মানুষ না যে ওদের দেখে ভয় পেলি? আবার শ্রাবণ হলে ওদের ফিল্মে হিরোদের মতো ঢিসুম ঢিসুম করে মেরে বাঁচিয়ে আনতো আমায়। শালা ভিতর ডিম একটা, আবার বাহাদুরি করে বলছে আমি তোমায় 10,000 টাকার বিনিময়ে বাঁচিয়েছি। কচু করেছো তুমি, হ্যাঁ? কথাগুলো বলেই নিজের মুখটা চেপে ধরল বৃষ্টি। তারপর আবারও বলল, আমি কেন বারবার ওই শয়তান শ্রাবণের নাম নিয়েছি? ও হিরো নয়, ও একটা ভিলেন।
তা না হলে কি করে পারলো আমায় এমন একটা বিপদের মাঝে রেখে ওভাবে চলে যেতে? ওনার চাইতে নীল ভাইয়া হাজার গুণ ভালো। আমারই ভুল হয়েছে ভাবতে। কথাগুলো ভেবেই মন খারাপ করে শুয়ে পড়ল বৃষ্টি। তারপর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো ও আর রাতে ওই শ্রাবণের বাসায় যাবে না, গেলে দিনের বেলাতেই যাবে আর ছবিগুলো চুরি করে আনবে। আর সেই দিনটা কালকের দিনই। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল বৃষ্টির, কারণ রাতেই ঠিক করে ঘুমাতেও পারেনি। ভোরের দিকেই চোখটা লেগে এলে ঘুমিয়ে পড়ে বৃষ্টি, যার ফলস্বরূপ এখন ঘুম থেকে উঠলে বেলা 9:30 বেজে গেছে। বৃষ্টি ঘুম থেকে উঠে ঘড়ি দেখে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বেরিয়ে দেখলো নীল সোফায় বসে টিভিতে নিউজ দেখছে মনোযোগ দিয়ে। বৃষ্টিকে দেখে নীল সোফা ছেড়ে উঠে এসে টিভি বন্ধ করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ঘুম কেমন হলো নীলা? তোমার চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন? কিছু না ভাইয়া, আসলে রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল তো তাই। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য নুডলস রান্না করে আছি। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল আজ আমার। তোকে কোথাও যেতে হবে না নীলামা, আমি ওকে নুডলস রেঁধে দিয়েছিলাম ওর খাওয়ার জন্য। তুই এখানে এসে নাস্তা করায়। কিচেন থেকে বের হয়ে বলল নীলের মা। নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু না বলে নাস্তা করতে চলে গেল। ওর এখন অন্য চিন্তা থাকলে চলবে না, ওকে এখন শুধু ভাবতে হবে কি করে শ্রাবণের বাসা থেকে ওই ছবিগুলো আনতে পারবে ও। সকালের নাস্তা শেষ করে ছাদে গিয়ে প্ল্যান করতে লাগলো বৃষ্টি, কখন কি করে শ্রাবণের বাসায় যাবে এটা নিয়ে। সব কিছু প্ল্যানিং করা শেষ হলেই বেলা 11:45 শ্রাবণের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বৃষ্টি। আর নীলের মাকে বলল ও এক বান্ধবীর বাসায় যাবে, আসতে দেরি হতে পারে। রিকশায় করে শ্রাবণের বাসার সামনে এসে নামলো বৃষ্টি। তারপর ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে গেটের ভেতর প্রবেশ করলো। গেটে দারোয়ান বসে বসে ঘুমে ঝিমুচ্ছিল বলে ভেতরে ঢুকতে বেশি বেগ পেতে হলো না বৃষ্টির। বৃষ্টি চুপি চুপি বাড়ির দরজার সামনে গিয়ে ভেতরে উকি দিল। উকি দিয়ে দেখলো কালকে সে গাড়িতে শ্রাবণের পাশে বসা মেয়েটার সাথে শ্রাবণ খুব হেসে হেসে কথা বলছে। আর মেয়েটা কথা বলতে বলতে বারবার শ্রাবণের হাতের ওপর হাত রাখছে। মেয়েটির এমন আচরণ দেখে যেন গায়ে জ্বালা করছে বৃষ্টির। বৃষ্টি মনে মনে বলল, ওই আলট্রা মডার্ন শাকচুনি পেতনিটাকে ইচ্ছে করে কানের নিচে কষিয়ে দিই কয়েকটা। বেদ্যপ মাইয়া, কথা বলার ছলে বারবার কিভাবে ওনার গায়ে হাত দিচ্ছে দেখো, যেন উনি ওর কোন জন্মের জামাই লাগে। কথাগুলো বলেই রাগে নিজের নাকটা ঘষে নিল বৃষ্টি। তারপর আবারও নিজেই নিজেকে বলল, বৃষ্টি তুই এসব কি বলছিস বলতো? তুই কেন ওই মেয়েকে দেখে এমন রেগে যাচ্ছিস? ও যা খুশি করুক শ্রাবণের সাথে, তাতে তোর কি? তুই কি ওনাকে ভালোবাসিস? না না, ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। আমি ঘৃণা করি ওনাকে। তাই ওই মেয়েটা ওনার হাত ধরুক বা গলায় ঝুলে পড়ুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বরং এখন চিন্তা করি কি করে ওনার রুমে ঢুকতে পারবো। কথাগুলো ভেবে বৃষ্টি আশেপাশে খোঁজা শুরু করলো বাসায় ঢোকার আর কোনো রাস্তা আছে কি না। কিন্তু না, এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা বৃষ্টির চোখে পড়ল না। তাই বৃষ্টি ভাবলো ও ওইখানে বসেই অপেক্ষা করবে ভেতরে যাওয়ার জন্য সুযোগের। যে ভাবা সেই কাজ। বৃষ্টি ফুল গাছের আড়ালে বসে রইল শ্রাবণরা সরে যাওয়ার অপেক্ষায়। একটু পর বৃষ্টি দেখলো শ্রাবণের সাথে ওই মেয়েটা কোথায় যেন যাচ্ছে। সাথে শ্রাবণও এগিয়ে দিতে যাচ্ছে গেটের বাইরে। বাসার ভেতরে ঢোকার এটাই সঠিক সময়। বৃষ্টি আশেপাশে চোখ বুলিয়ে আর দেরি না করেই বাসার ভিতরে ঢুকে পড়ল। তারপর পা টিপে টিপে সোজা চলে গেল শ্রাবণের রুমে। কিন্তু রুমে পৌঁছালেও কিছু খুঁজবে কি তার আগেই ভয়ে যেন বৃষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বৃষ্টির এখন মনে হচ্ছে ও যেন ইচ্ছা করে ক্ষুধার্ত বাঘের গুহায় ঢুকে পড়েছে মরার জন্য। ভয়ে বৃষ্টি ছবিগুলো খোঁজার কথাই ভুলে গেছে। এমন সময় বৃষ্টি দেখে যে শ্রাবণ ফোনে কথা বলতে বলতে রুমের দিকেই আসছে। এটা দেখে বৃষ্টির এবার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বৃষ্টি এখন কী করবে ভেবে না পেয়ে দৌড়ে ব্যালকনিতে গিয়ে লুকায়। বৃষ্টি ব্যালকনিতে গেলে শ্রাবণ রুমের ভেতরে এসে দরজা লাগিয়ে ফোনের ওই পাশের লোককে বলে, আচ্ছা, আমি এখন ফোন রাখছি। তুমি আরও লোক লাগিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো। বাই। কথাগুলো বলেই ফোনটা কেটে দিয়ে বিছানার ওপর ফোনটা রেখে দিল শ্রাবণ। এদিকে ভয়ে বৃষ্টি শেষ, গলা শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে বৃষ্টির। এখন পানি না খেলে হয়তো মরেই যাবে ও। বৃষ্টি আশেপাশে পানি খুঁজতে শুরু করলো। আর তখনই ওর চোখ পড়ল ব্যালকনিতে ছোট্ট একটা টি টেবিলের ওপর রাখা একটা বোতলের দিকে। বৃষ্টি বোতলের জিনিসটাকে ভয়ে ও পিপাসায় পানি ভেবে ঢক ঢক করে পুরোটা সাবার করে দিল। এদিকে শ্রাবণ নিজের গায়ের টি শার্টটা খুলেই গোসলের জন্য রেডি হচ্ছে। যখনই শ্রাবণ ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালো তখনই ব্যালকনি থেকে কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ পেল শ্রাবণ।
শব্দ পেয়ে শ্রাবণ আর ওয়াশরুম না গিয়ে ভ্রু কুচকে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনিতে গিয়ে শ্রাবণ যা দেখলো তাতে শ্রাবণের চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম হলো। শ্রাবণ দেখলো বৃষ্টি ওর ব্যালকনিতে রেখে যাওয়া মদের বোতলের সবটুকু মদ খেয়ে ফেলেছে। এখন আর মদ বের হচ্ছে না বলে রাগের বশে বোতলটা আছাড় মেরে ভেঙে কোমরে হাত দিয়ে রাগে লুকে দাঁড়িয়ে আছে। বৃষ্টিকে এই অবস্থায় দেখে শ্রাবণ অবাক চোখে তাকিয়ে ভ্রু কুচকে বলল, বৃষ্টি, তুমি এখানে কি করছো? এখানে কখন এলে তুমি? আর কি করেছো এসব? তুমি কি এটা খেয়েছো নাকি? শ্রাবণের কথা শুনে চোখ ছোট ছোট করে মাথাটা একদিকে হেলিয়ে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি। তারপর শ্রাবণের কাছে এগিয়ে আসার জন্য পা তুলতেই শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, এই দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি তোমাকে নিয়ে আসছি। ওখান থেকে এক পায়ে গিয়ে আসলে পায়ে কাছের টুকরো ঢুকে যাবে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু না বলে মুখটা ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। বৃষ্টিকে দেখতে এখন একদম নাদুস নদুস বাচ্চার মতো লাগছে। শ্রাবণ কাঁচের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির দিকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে কিছু না বলে বৃষ্টিকে কোলে তুলে নিল। তারপর আবারও কাঁচের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। আর তখনই বৃষ্টি শ্রাবণের উন্মুক্ত ফর্সা বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল। আচমকা এমন কামড় খাওয়াই বৃষ্টিকে কোল থেকে নামিয়ে দিল শ্রাবণ। তারপর ধমক দিয়ে বলল, এই মেয়ে, এই রাক্ষস হয়েছো নাকি? হ্যাঁ, এইভাবে আমায় কামড় দিলে আরেকটা হলে তো রক্তই বের হয়ে যেত। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু না বলে আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলো। শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে আবারও ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমি কিছু বলছি, শুনতে পাও না তুমি? আর এদিক ওদিক কি করছো তুমি? শ্রাবণের কথা শুনে বৃষ্টি ঠোঁট উল্টে বলল, মশলা ছাড়া খেতে মজা লাগলো না, তাই মশলা খুঁজছি। মুরগিটাকে রোস্ট করে খাবো বলে, ইয়াম্মি হবে গুলুমুলু মুরগিটা। কথাটা বলেই বৃষ্টির জিহ্বা বের করে এমন ভাব করলো যেন খুব টেস্টি কিছু খাওয়ার প্ল্যান করছে। বৃষ্টির এমন কাণ্ড দেখে আর কথা শুনে শ্রাবণ রাগিয়ে গলায় জিজ্ঞেস করলো, এইখানে তুমি মুরগি কই পেলে বৃষ্টি যে রোস্ট করে খাবে? আর বাচ্চাদের মতো এমন কেন করছো মুখটা? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেই গুলুমুলু সাদা মুরগিটা, তাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে রোস্ট করে খাবো। কথাগুলো শ্রাবণের বুকের দিকে ইশারা করে বলল বৃষ্টি। বৃষ্টির এমন কথা শুনে শ্রাবণ বড় বড় চোখ করে বলল, হোয়াট ননসেন্স! আমাকে তোমার সাদা মুরগি মনে হচ্ছে? মজা করার জিনিস পেলে না, মারবো কুশি এক ছড়। শ্রাবণের কথা শুনে হা হা করে হেসে দিল বৃষ্টি। তারপর বলল, আমার মুরগিটা দেখে আবার রাগ করে কথাও বলে। আসো মুরগি আসো, তোমায় অনেক আদর করে চিবিয়ে চিবিয়ে খাবো। ইয়াম্মি লাগবে। কথাগুলো বলতে বলতে শ্রাবণের কাছে এগিয়ে গেল বৃষ্টি। তারপর শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণের বুকে আর একটা কামড় বসিয়ে দিল। এবারের কামড়টা আরও জোরে ছিল, যার ফলে শ্রাবণ একটু শব্দ করে উঠল। বৃষ্টি শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল, ইস, রোস্টটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে, খুব শক্ত। এই মুরগি তুমি আমার সাথে চলো তো, আমি তোমার ভালো করে কেটে রেঁধে সিদ্ধ করে খাবো। বৃষ্টির কথা শুনে এবার রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ ঠাস করে বৃষ্টির গালে একটা চর বসিয়ে দিল। তারপর নিজের গায়ে একটা টি শার্ট পরে নিল। শ্রাবণের হাতে চর খেয়ে বৃষ্টি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় গান ধরল, ও মুরগি তুই অপরাধী রে, আমার যত্নে মাখা মশলাপাতি তাড়াতাড়ি আইনা দে, তোরে অনেক আদরের রোস্ট বানাইয়া খামো আমি রে। আমার মুরগিটারে জামা পরানোর তোকে অধিকার দিল কে? বৃষ্টির মুখে এমন গান শুনে শ্রাবণ রীতিমতো 440 ভোল্টেজ ঝটকা খেলো। শ্রাবণ বেশ ভালো করেই বুঝতে পারছে যে বৃষ্টির ভালো মতো নেশা হয়েছে, যার কারণে ও এমন আবোল তাবোল বকাবকি করছে। তাই শ্রাবণ শান্ত গলায় বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল, বৃষ্টি শোনো, তুই না ভালো মেয়ে, এভাবে কাঁদতে হয় না। আর ওটা মুরগি ছিল না তো, তুমি ভুল দেখেছো শোনা। না না না, আমি ভুল দেখিনি, তুমি পচা। তুমি আমার মুরগিটাকে জামা পরিয়ে দিয়েছো। আমি দেখেছি আমার মুরগিটা কি সাদা আর সুন্দর ছিল, আর আমি মুরগির রোস্ট খাবো। বৃষ্টির চিৎকার শুনে কানে হাত দিল শ্রাবণ। শ্রাবণ ভালো করেই বুঝতে পারছে এখন রাগ দেখে কোনো লাভ হবে না, কারণ বৃষ্টি এখন নিজের মাঝে নেই। শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, বৃষ্টি শোনো প্লিজ, তুমি কেঁদো না, আমি তো আরেকটা মুরগি এনে দেবো, অনেক সুন্দর দেখে। এখন একটু শান্ত হও আর ওখানে চুপ করে বসো। সত্যি এনে দিবা? এনে দেবো শোনা, প্রমিস।
শ্রাবণের কথাটা শুনতেই বৃষ্টি শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গলার ওড়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে নাচানাচি শুরু করলো। একবার লাফিয়ে খাটে উঠেছে তো একবার সোফায়, আবার দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরছে। শ্রাবণের নাক কান ধরে বারবার টানছে। বেচারা শ্রাবণ এমন পরিস্থিতিতে পড়ে কী করবে বুঝতে না পেরে গালে হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়লো। আর বৃষ্টি পাগলের মতো সারা রুমে দৌড়াদৌড়ি করে নাচতে লাগলো। তারপর কিছুক্ষণ এমন নাচানাচি করে দৌড়ে এসে শ্রাবণের কোলে গুটি সুটি হয়ে বসে বলল, এই মুরগি জানো, এবার যেন একটা বড় রাক্ষস আছে। ওই রাক্ষসটা না অনেক রাগী, আর চোখ থেকে আগুন বের হয় তার। আর রাক্ষসটা খুব পচা। বৃষ্টি এত কাছে আসে শ্রাবণের যেন অনেক ভালো লাগা কাজ করতে লাগলো। শ্রাবণ বৃষ্টির কপালের সামনে আসা চুলগুলো হাত দিয়ে কানের পিঠে গুজে দিয়ে বলল, তাই তোর রাক্ষসটা কে? আর সে পচা কেন শুনি? ওই রাক্ষসটার না একটা নাম আছে জানো, বেটা জম্মের খাটাস রাক্ষস একটা। ওর নাম শ্রাবণ চৌধুরী। আমার তো মনে হয় ওর আসল নাম রাবণ চৌধুরী ছিল। বৃষ্টির কথা শুনে শ্রাবণ রাগে লাল হয়ে গেল। তারপর রাগী চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি শ্রাবণ চৌধুরী কোলে বসে থেকে শ্রাবণ চৌধুরীর নামে বদনাম করছো? শ্রাবণের রাগের চেহারা দেখে বৃষ্টি শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রাবণের নাকে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় শ্রাবণ আহা করে শব্দ করে বৃষ্টিকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যি রাক্ষস নাকি বৃষ্টি, যে যেখানে সেখানে কামড় দিচ্ছ? উফ, এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, শ্রাবণের কথার উত্তর না দিয়ে বৃষ্টি নাকে কান্না করে শ্রাবণের নাক দেখিয়ে বলল, আমি ওই লাল টমেটোটা খাবো। এই মুরগি, তুই আমার টমেটো ফিরিয়ে দে, আমার খিদে লাগছে তো। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বলল, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নইলে তুমি আরো আমায় কত কি খেতে চাইবে তার কোনো ঠিকই নেই। কথাটা বলেই কিচেনে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির জন্য সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে উপরে আসলো। রুমে ঢুকতেই শ্রাবণের চোখ কপালে, কারণ বৃষ্টি শ্রাবণের একটা বড় ছবি নিয়ে তাতে ইচ্ছা মতো কিল ঘুষি মেরে তার ওপর কলমের কালি আর সব ময়লা ফেলছে। শ্রাবণ খাবারের প্লেটটা পাশের টেবিলে রেখে দৌড়ে গিয়ে বৃষ্টির হাত ধরে বলল, কি হচ্ছে কি বৃষ্টি? তুমি কি করছো এসব? ছবিটা এভাবে নষ্ট করছো কেন? শ্রাবণের কথা শুনে বৃষ্টি ঠোঁট উল্টে বলল, এই ছবির রাক্ষসটা আগে আমায় অনেক ভালোবাসতো, আদর করতো, কিন্তু এখন আর আমায় ভালোবাসে না। আমি ওকে বললাম আমায় একটু ভালোবাসতে, কিন্তু না, কথা বললো না। তাই ওকে আমি এগুলো করে শাস্তি দিচ্ছি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ মুচকি হেসে বলল, আচ্ছা, ওই রাক্ষসটার বদলে আমি তুমি আদর করে দেবো। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো বসে খাবারটা খেয়ে নাও। সত্যি করবে তো? অনেক আদর করবো। এবার বসো, খাবারটা আগে খাও। শ্রাবণের কথায় বৃষ্টি চুপ করে বাচ্চাদের মতো বসে খেতে লাগলো শ্রাবণের হাতে। কয়েক লোকমা খেতেই গলগল করে শ্রাবণ আর নিজের ওপর বমি করে দিল বৃষ্টি। মদটা বেশি খাওয়ার কারণে খাবারটা হজম হলো না ওর। বৃষ্টি বমি করে খিলখিল করে হেসে সোফায় শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে বলতে লাগলো, আমি আমি আদর খাবো, মুরগি আমায় আদর করো। কথাগুলো বলতে বলতে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ল বৃষ্টি। শ্রাবণ এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। শ্রাবণ বমি করা অসম্ভব ঘৃণা করে, কিন্তু এখন কেন জানি না বৃষ্টির বমি করায় শ্রাবণের ঘৃণার চাইতে মায়াটাই হচ্ছে বেশি। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়। শ্রাবণ কাজের লোককে ডেকে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিন্তু এখন বৃষ্টিকে নিয়ে কী করবে এটা ভেবেই চিন্তায় পড়ে গেল শ্রাবণ। কারণ বৃষ্টির গায়ের কাপড় চোপড় এখন না বদলালেই নয়, বমি দিয়ে একদম মাখামাখি। যদিও শ্রাবণ বৃষ্টির স্বামী, তবু শ্রাবণ চায় না বৃষ্টির অনুমতি ছাড়া ওর ওপর স্বামীর মতো কোনো রকম অধিকার খাটাতে। অনেক ভেবে শ্রাবণ একটা সিদ্ধান্ত নিল। বৃষ্টিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল শ্রাবণ। সন্ধ্যার পর ঘুম ভাঙল বৃষ্টির। বৃষ্টি বিছানা ছেড়ে উঠে বসতে বসতে দু হাতে নিজের মাথাটা চেপে ধরল। প্রচণ্ড ব্যথা করছে মাথাটা ওর। উঠে বসে আশেপাশে চোখ বোলালো বৃষ্টি। বৃষ্টি নীলদের বাসায় নিজের রুমে নিজের বিছানাতে শুয়ে আছে। বৃষ্টি মনে করার চেষ্টা করলো ওর সাথে ঠিক কী হয়েছে, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কারণে কিছুই মনে করতে পারছে না বৃষ্টি। তখনই বৃষ্টির রুমে লেবুর শরবতের গ্লাস হাতে প্রবেশ করলো নীলের মা। তারপর বৃষ্টির কাছে এসে বলল, এই শরবতটা খেয়ে নে নীলা, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, শরীর ভালো লাগবে। মামুনি, আমার কি হয়েছিল বলো তো? আমার তো কিছু মনে পড়ছে না। আমি এখানে কখন থেকে ঘুমাচ্ছি, কিচ্ছু মনে নেই আমার। তুই কাউকে কিছু না বলে সকালে শ্রাবণ চৌধুরীর বাসায় চলে গেছিলি কেন নীলা? তাও আবার সেখানে গিয়ে তুই মদ খেয়েছিস। মদ খেয়ে মাথার হয়ে জ্ঞান হারিয়ে বেলকুনিতে পড়েছিল তুই সেখানে।
নীলের মায়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো বৃষ্টি নীলের মায়ের দিকে। তারপর মনে করার চেষ্টা করলো সকালের কথা। আর তখনই ওর ধীরে ধীরে মনে এলো যে সকালে ও বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে শ্রাবণ চৌধুরীর বাসায় যায় শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ আনতে। আর সেখানে গিয়ে শ্রাবণের ভয় পানি ভেবে কি একটা যেন খেয়ে নেয়ও। তারপর আর বৃষ্টির কিছু মনে নেই। সব কথা মনে পড়তেই বৃষ্টি নীলের মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মামুনি, আমি সেখানে গিয়েছিলাম ওই ছবিগুলো খুঁজে আনতে, কিন্তু আমি শ্রাবণের ভয়ে পানি মনে করে কি যেন একটা খাই, তারপর আর কিছুই মনে নেই। কিন্তু আমি এখানে এলাম কি করে মামুনি? বৃষ্টির কথা শুনে নীলের মা কিছু বলার আগেই নীল রুমে ঢুকে বলল, তোমায় এখানে আমি আর আম্মু নিয়ে এসেছি। তুমি তো শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়ে পানির বদলে মদ খেয়েছিলে, তারপর মদ খেয়ে সেই ব্যালকনিতেই পড়েছিলে। তুমি বাসায় আসছো না, তাই আমরা তোমায় খুঁজতে শুরু করি। এক সময় শ্রাবণ চৌধুরীকে ফোন করে তোমার কথা জিজ্ঞেস করলে সে বলে তুমি মদ খেয়ে ব্যালকনিতে পড়ে আছো। তারপর আম্মু আর আমি গিয়ে তোমায় শ্রাবণের বাসার ব্যালকনি থেকে নিয়ে আসি। আসার সময় সে বলে দিয়েছে তোমায় যেন ওই বাসার আশেপাশেও আর না দেখেন উনি। নীলের কথা শুনে মনে মনে অসম্ভব রাগ হচ্ছে বৃষ্টির। ও ব্যালকনিতে পড়েছিল আর শ্রাবণ ওকে একবারও তোলেনি সেখান থেকে। আসলেই শ্রাবণ ওকে কখনো ভালোই বাসেনি। কথাগুলো ভেবেই মন খারাপ করে বসে রইল বৃষ্টি। তারপর হঠাৎই বৃষ্টির খেয়াল হলো ও শ্রাবণের বাসায় যাওয়ার সময় যে ড্রেস পরেছিল সেটা ওর গায়ে নেই, এখনও অন্য একটা ড্রেসে আছে। ব্যাপারটা খেয়াল হতেই বৃষ্টি বলে উঠল, এ কি, আমার গায়ের জামাটা চেঞ্জ হলো কি করে? বৃষ্টির কথা শুনে নীলের মা বললেন, তোর জামাটা আমি বদলে দিয়েছি নীলা। তুই বমি করে জামা কাপড় একদম মেখে ফেলেছিলিস, তাই আমি তোর জামাটা চেঞ্জ করে দিয়েছি বাসায় এসে। নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছে বৃষ্টি। বাইরে বের হতেও মন চাইছে না ওর। সারা রাত একটু ঘুম হয়নি বৃষ্টির। বারবার মনে করার চেষ্টা করছে ও শ্রাবণের বাসায় কী হয়েছিল ওর সাথে, কিন্তু কিছুই মনে করতে পারেনি ও। হঠাৎ নীলের তাকে ধ্যান ভাঙে বৃষ্টির। নীলা, এই নীলা, আজকে আমায় নুডলস করে খাওয়াবে না, নাকি এখনো ঘুমিয়ে আছো? এ তো নীল ভাইয়া, আমি অনেক আগেই উঠেছি। আসলে বাইরে বের হতে মন চাইছিল না, মন ভালো লাগছিল না, তাই আপনি জান আমি নুডলস বানিয়ে আনছি। না থাক নীলা, মন খারাপ থাকলে আর আমার জন্য নুডলস বানাতে হবে না তোমার। আমি বরং আম্মুকে বলছি। কথাটা বলেই সেখান থেকে চলে গেল নীল। বৃষ্টিও আর ওকে ডাকলো না, কারণ বৃষ্টির মনটা কেন জানি খুব ছটফট করছে শ্রাবণের কথা ভেবে। এদিকে শ্রাবণ ব্রেকফাস্ট করে সোফায় বসে বসে ল্যাপটপে কী যেন করছে। আর তখনই শ্রাবণের কয়েকজন লোক এসে বলল, স্যার, আপনি যাদের কথা বলেছিলেন তাদের মাঝের একজনকে পেয়ে গেছি। সত্যি? কাকে পেয়েছো তোমরা? স্যার, আপনি যে 3 জনের ছবি দিয়েছিলেন তাদের মাঝের কেউ নয়, তবে তাদের চেনে এমন একজনকে পেয়েছি। লোকটার কথা শুনে শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, সৌরভ, বর্ষা, নাজমুলকে চেনে এমন কে আছে? কাকে পেয়েছো তোমরা? কার কথা বলছো? স্যার, আমরা যার কথা বলছি সে একজন পাগল, মানে সে পাগলের মতো কথা বলে। ঢাকার বাইরে এক বস্তিতে থাকে সে। সে আপনাকেও চেনে আর বৃষ্টি ম্যাডামকেও, কিন্তু কিছুই মনে করতে পারে না কিভাবে চেনে। ওনার মাথায় নাকি সমস্যা আছে। লোকগুলোর কথা শুনে রেগে গেল শ্রাবণ। তারপর রাগী গলায় বলল, একটা পাগলের কথা তোমরা আমাকে এই খবর দিতে এসছো? যে পাগল ঠিক করে কিছু মনে করতে পারে না, আবল তাবল কথা বলে, তার কথা তোমরা এখানে এসছো আমায় বলতে? এইটাই নাকি তোমরা? শ্রাবণের কথা শুনে লোকগুলো মাথা নিচু করে বলল, স্যার, এই পাগলটার কথা প্রথমে আমরাও বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরে আশেপাশে লোকের কাছ থেকে ওনার ব্যাপারে শোনার পর আর ওনার আপনাদের কথা নিজে নিজে বলে দেওয়ার পর মনে হলো হয়তো ওনার সাথে আপনার 1 বছর আগে কোনো সম্পর্ক আছে। লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে কী যেন ভাবলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি যাবো তার কাছে। আমি দেখতে চাই কে এই পাগলটা। কথাগুলো বলেই লোকগুলোকে নিয়ে ওই বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো শ্রাবণ। 2 ঘন্টা পর এসে শ্রাবণের গাড়ি থামলো সেই বস্তির সামনে। গাড়ি থেকে নেমে লোকগুলোর সাথে শ্রাবণ হাঁটতে লাগলো ওই পাগল মানুষটার খোঁজে। বেশ কিছুক্ষণ বস্তির ছোট ছোট বাড়ির পরে ছোট্ট একটা কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো শ্রাবণ। লোকগুলো শ্রাবণকে ডেকে বলল, স্যার, এই সেই পাগলটার বাড়ি, মানে উনি এইখানেই থাকেন। লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছু না বলে এক পা করে এগিয়ে গেল কুড়ে ঘরের ভেতর দিকে।
দরজার সামনে গিয়ে শ্রাবণ কি মনে করে গলা ছাড়িয়ে দিয়ে বলল, ভেতরে কেউ আছেন? আমি কি ভেতর আসতে পারি? ভেতর থেকে আওয়াজ আসার আগেই শ্রাবণ একজন লোক বলে উঠল, স্যার, অনুমতি নেওয়ার কি আছে? আপনি ভিতরে যান না। আর এই পাগলটা হয়তো এখন ঘুমিয়ে আছে। লোকটার মুখে পাগলি নাম শুনে শ্রাবণ ভ্রুকুচকে বলল, পাগলি মানে? তোমরা তো বলছিলে পাগলের কথা। স্যার, পাগল আর পাগলি যাই বলি না কেন, আসলে তো সে একজন মেন্টাল রোগী। তাই পাগল বলছিলাম, তবে উনি একজন মহিলা। লোকটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই ঘরের ভেতর থেকে কারো গলার শব্দ ভেসে এলো, যে বারবার বলছে, পানি, কেউ একটু পানি দাও কেউ। কণ্ঠটা শোনার সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল শ্রাবণের। শ্রাবণ দ্রুত বেগে ঘরের ভেতর ঢুকে গেল, গিয়ে দেখলো একজন মহিলা মাটিতে একটা ছালার ওপর গুটিসুটি হয়ে শুয়ে জলে থরথর করে কাঁপছে আর পানি চাইছে। শ্রাবণ মহিলাটির সামনে গিয়ে মহিলাটার মুখের উপরে চুলগুলো কাঁপা কাঁপা হাতে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল। শ্রাবণের চিৎকার শুনে শ্রাবণের লোকেরাও সবাই ভিতরে চলে এলো। শ্রাবণ দ্রুত মহিলাটিকে কোলে তুলে নিয়ে লোকগুলোকে বলল, তোমরা তাড়াতাড়ি কারো রেডি করো, এখন হসপিটালে যেতে হবে। শ্রাবণের চোখে পানি গড়িয়ে পড়ছে মহিলাটিকে কোলে নিয়ে, যেন কেউ কলিজায় আগুন দিয়েছে শ্রাবণে। এতটা কষ্ট হচ্ছে ওর। শ্রাবণ দ্রুত মহিলাটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। তারপর হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডেকে বলল, ডাক্তার, যেভাবে পারেন যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওনার যেন কিছু না হয়। ওনাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলেন আপনি। তার জন্য যা করতে হয় তাই করুন। শ্রাবণকে এত উত্তেজিত হতে দেখে শ্রাবণের অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ পাগলটা আপনার কি হয় মিস্টার শ্রাবণ? ওনাকে দেখতে মনে হচ্ছে ওনার কোনোভাবে ভিখারি হয়তো। ডাক্তারের কথা শুনে রাগে আগুন হয়ে গেল শ্রাবণ। তারপর ডাক্তারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, খবরটা বলছি ডাক্তার, আর একবারও যদি ওনার সম্পর্কে আপনি একটি বাজে কথা বলেছেন, তাহলে আপনাকে মাটির নিচে পুঁতে ফেলতে আমার এক ইশারায় যথেষ্ট। ভুলে যাবেন না আমি কে। আর ঢাকা শহরে আপনার মতো ডাক্তারের কোনো অভাব নেই। শ্রাবণের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গেল ডাক্তার। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি মিস্টার শ্রাবণ, আসলে ওনার এমন পোশাক দেখে একটু কনফিউজ হয়ে পড়েছিলাম। আমি এখনই ওনাকে দেখছি, আপনি চিন্তা করবেন না। তবে একটা কথা জানার খুব ইচ্ছে, আসলে কে উনি আপনার? ডাক্তারের কথা শুনে শ্রাবণ নরম গলায় চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উনি আমার সেই জন ডাক্তার, যেমন নিজের মা না হয়ে আমার মায়ের স্থান করে নিয়েছেন আমার মনে। ওনাকে যে আমি নিজের মায়ের পর মা বলে জেনেছে, উনি আমার দ্বিতীয় মা। শ্রাবণের কথা শুনে ডাক্তার আর শ্রাবণের লোকগুলো সবাই অবাক হলো। তারপর ডাক্তার বলেই ফেললেন, বিষয়টা ঠিক আছে, বুঝলাম মিস্টার শ্রাবণ। ওনাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স খুব একটা বেশি নাই, তাহলে উনি আপনার মায়ের মতন কি করে? শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না ডাক্তার। আমি ওনার কাছ থেকে নিজের মায়ের মতো স্নেহ ভালোবাসা পেয়েছি। আমি জানতাম উনি মারা গেছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে তাকে আমি আবার ফিরে পেলাম। কিন্তু তাকে কি অবস্থায় পাবো ভাবিনি আমি। আপনি যেভাবে পারেন ওনাকে সুস্থ করে তুলুন ডাক্তার। তার জন্য যা যা করতে হয় করুন, কিন্তু আমি ওনাকে সুস্থ দেখতে চাই। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণকে আশ্বাস দিয়ে স্নেহার চিকিৎসা শুরু করলো। শ্রাবণ কেবিনের বাইরে বেঞ্চের ওপর বসে চোখের জল ফেলতে লাগলো। শ্রাবণের চোখে জল দেখে ওর একজন লোক এগিয়ে এসে বলল, স্যার, আমরা অনেক দিন হলো আপনার সাথে আছি, কিন্তু কখনো আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। এই মহিলাটা আপনার কেমন মা যে তার জন্য আপনি এভাবে কাঁদছেন? আসলে কে উনি? লোকটার কথা শুনে শ্রাবণ চোখ মুছে ধরা গলায় বলল, উনি তো আমাদের বৃষ্টি ম্যাডামের মা সমতুল্য ভাবি, আর আমার দ্বিতীয় মা। শ্রাবণের কথা শুনে লোকটা অবাক হয়ে বলল, ম্যাডামের ভাবি? কিন্তু আমরা তো শুনেছি ম্যাডামের ভাই ভাবিকে নির্মমভাবে কেউ খুন করেছে, আর সেই খুনের রহস্যই তো আমরা এতদিন হলো খুঁজে চলেছি। তাহলে উনি বেঁচে আছেন কি করে? সেটা আমিও জানি না, তবে আমার বিশ্বাস স্নেহে ভাবে সুস্থ হলেও ওনার কাছ থেকে সবকিছু জানতে পারবো আমি। সাথে ফিরে পাবো আমার বৃষ্টিকেও, আর এমন লুকোচুরি করতে হবে না ওর সাথে। স্যার, কিছু যদি মনে না করেন আর যদি অভয় দেন, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই। আসলে কথাটা জানার জন্য অনেক বেশি কৌতূহল মনে হচ্ছে আমার। লোকটার কথা শুনে শ্রাবণ নরম গলায় বলল, বলো, কি জানতে চাও? মানে ভাবছিলাম যে স্যার, আপনি যদি ম্যাডামের ভাই ভাবিকে খুন না করে থাকেন আর বৃষ্টি ম্যাডামকে যদি এতটা ভালোবাসে থাকেন, তাহলে ওই ছবিগুলো কিসের ছিল? এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ম্যাডামের ভাই ভাবিকে নির্মমভাবে খুন করেছেন। আর ছবিগুলোও যদি মিথ্যা হয়, তাহলে আপনি বৃষ্টি ম্যাডামের সাথে এত বাজে আচরণ করলেন কেন?
তাকে বাসা থেকে পর্যন্ত বের করে দিলেন? এই প্রশ্নগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে স্যার, তাই জানার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। লোকটার কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে যাবে, আর তখনই কেউ একজন এসে বলে উঠল, ও বেবি শ্রাবণ, তুমি এখানে? আর আমি তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। তিথি, তুমি এখানে কেন এসছো? আর আমি খুঁজছোই বা কেন? কি বলবো বলো বেবি, গতকালকের পর তোমার সাথে আর দেখাই হলো না আমার, এমনকি তুমি ফোনটাও ধরছো না আমার। এতদিন পর তোমায় পেয়ে এত দূরে দূরে থাকতে কি ভালো লাগে বলো? বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো বেবি? তিথির কথা শুনে শ্রাবণের ওই লোকটা মনে মনে বলল, এই যে হাজির হলেন মিস কলকাতা, বেবি বেবি করতে করতে। বলি স্যার, আপনার কয় নম্বর সন্তান যে বেবি বেবি করেন সবসময়? আমার প্রশ্নগুলোর উত্তরটা আর জানা হলো না। শ্রাবণের ডাকে ধ্যান ভাঙলো লোকটার। এই, তোমরা এখান থেকে পাহারা দাও, আমি তিথির সাথে যাচ্ছি। এখানে কি হয় না হয় আমি অবশ্যই সব ফোনে জানাবে। ওকে স্যার। তারপর শ্রাবণ তিথির হাত ধরে নিয়ে চলে গেল হাসপাতাল ছেড়ে। এদিকে বৃষ্টি সে সকাল থেকে ছাদে উঠে বসে আছে, কেন জানি কিছুই ভালো লাগছে না ওর। ছাদে বসে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে ও। হঠাৎ নীলের ডাকে ধ্যান ভাঙল বৃষ্টির। নীল 2 মগ কফি হাতে বৃষ্টির কাছে এসে বলল, এই যে ম্যাডাম, কি এত ভাবছেন শুনি আনমনে? আমিও কি আপনার ভাবনায় একটু যোগ হতে পারি? নীলের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, জি অবশ্যই স্যার, বসুন আর আমার ভাবনায় যোগ দিন। বৃষ্টির কথা শেষ হতেই দুজনে একসাথে হেসে উঠল। তারপর বৃষ্টির হাতে একটা কফি মগ দিয়ে বৃষ্টির পাশের একটা চেয়ারে বসলো নীল। বৃষ্টিও কফিতে চুমুক দিয়ে কফি খেতে খেতে বলল, আপনার আজকে কাজ নেই নীল ভাইয়া? এই সময় কফি নিয়ে ছাদে এলেন যে? না নীলা, আজকে কোনো কাজই নেই। আর অনেক দিন হলো তোমার সাথে তেমন একটা কথা হয় না, তাই ভাবলাম একটু গল্প করি কফি খেতে খেতে। নীলের কথা শুনে বৃষ্টি একটু মলিন হেসে বলল, ও আচ্ছা নীলা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি। বলুন ভাইয়া, কি জানতে চান? তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো, তাই না নীলা? হঠাৎ নীলের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা বিব্রত বোধ করলো বৃষ্টি, কিন্তু তবু নিজেকে সামনে নিয়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন নীল ভাইয়া? না, এমনিই জানতে ইচ্ছা করলো। বলো না নীলা, তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো, তাই না? না, আমি ওনাকে ভালোবাসি না নীল ভাইয়া। উনি একজন খুনি। উনি আমার জীবনটাকে অভিশাপে পরিণত করে দিয়েছে। আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে খুন করেছেন উনি। আমি ওনাকে ঘৃণা করি আমি ওনাকে। কথাগুলো বলতে বলতে চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ল বৃষ্টির। বৃষ্টিকে কাঁদতে দেখে নীল মুচকি হেসে বলল, তোমার চোখের জলই বলে দিচ্ছে তুমি শ্রাবণ চৌধুরীকে ভালোবাসো কিনা। আচ্ছা বাদ দাও ওসব। তুমি যদি কখনো জানতে পারো যে আসলে শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে হত্যা করেনি, তাহলে তুমি কি করবে নীলা? তখনও কি তুমি শ্রাবণ চৌধুরীকে ঘৃণা করবে? নীলের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টি বলল, আমি নিজ চোখে দেখেছি নীল ভাইয়া ওই শ্রাবণ চৌধুরী আমার ভাই ভাবিকে খুন করেছে। নিজের চোখে কি করে অবিশ্বাস করব বলতে পারেন? আর উনি যদি আমার ভাই ভাবিকে খুন না করতো তাহলে আমায় এভাবে তার বাসা থেকে বের করে দিতেন না। আমি বিপদে পড়েছি দেখে উনি চলে যেতে পারতেন না। আমি ঘৃণা করি ওনাকে নীল ভাইয়া। আমি খুব 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 ঘৃণা করি। বৃষ্টির কথা শুনে কফি খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে নীল বলল, একটা কথা কি জানো নীলা, চোখের দেখা সব সময় ঠিক হয় না। কখনো কখনো আমরা যেটা দেখতে চাই বা আমাদের মন যেটা বুঝতে চাই আমরা সেটাই দেখি, সেটাই বুঝি, কিন্তু আমাদের দেখাও বোঝার আড়ালে হয়তো অনেক বড় কোনো সত্যি লুকিয়ে থাকে, যে সত্যিটা আমরা দেখেও দেখি না আর বুঝিও বুঝি না। কথাগুলো বলে হনহন করে নিচে চলে গেল নীল। আর বৃষ্টি নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির কাছে নীলের কথাগুলো শুনে আজ আর কেন জানি ওর ভাবি স্নেহার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ স্নেহাও ওকে ঠিক এমন করে কথা বলেই বোঝাতো সব। স্নেহার কথা মনে পড়তে ডুকরে কেঁদে উঠল বৃষ্টি। বৃষ্টির নিজেকে খুব বেশি একা মনে হচ্ছে। ইচ্ছে করছে কাউকে একটু জড়িয়ে ধরে কান্না করতে। আশেপাশে এত মানুষ থাকতেও যেন বৃষ্টি আজ বড়ই একা। কিছুক্ষণ এইভাবে কান্না করে বৃষ্টিও নিচে নেমে এলো। তিথিকে সাথে নিয়ে নিজের বাসায় চলে এলো শ্রাবণ। বাসায় পৌঁছাতে তিথি বলল, হাসপাতালে কে ছিল শ্রাবণ বেবি, যার জন্য তুমি পাহাড়ে রেখে আসলে? বৃষ্টির ভাবে ছিল তিথি। বৃষ্টি? কে এই বৃষ্টি শ্রাবণ? তার সাথে তোমার কি সম্পর্ক বেবি? প্রথমত তুমি আমায় এই বেবি বেবি ডাকা বন্ধ করো। আর বৃষ্টি আমার ভালোবাসা, আমার বউ, আমার কলিজা, আমার নিঃশ্বাস হলো বৃষ্টি।
শ্রাবণের কথা শুনে তিথি অবাক হয়ে বলল, হোয়াট? তুমি এসব কি বলছো শ্রাবণ? তোমার বউ মানে? তুমি বিয়ে করলে কবে? আর বিয়ে যদি করে থাকো তাহলে তোমার বই বা কোথায়? সেদিন রাতে তোমায় নিয়ে আসার সময় রাস্তায় একটা মেয়েকে কয়েকজন লোক আটকেছিল, যাদের সাথে আমি কথা বলেছিলাম। মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, বাট তাতে কি বেবি? ওই মেয়েটার বৃষ্টি, আমার নিঃশ্বাস, আমার ভালোবাসা, আমার স্ত্রী। শ্রাবণের কথা শুনে তিথি অবাক হয়ে বলল, হোয়াট? বেবি, তুমি এসব কি বলছো? ওই বেহেনজিটা তোমার বউ? তুমি এমন একটা বেহেনজিকে বিয়ে করেছো? ওকে ফাইন, আমি মেনে নিলাম ওটা তোমার বউ, কিন্তু তাহলে তুমি যদি নিজের বউকে এতই ভালোবাসো তাহলে ওকে ওই বিপদের মাঝে ফেলে চলে এলে কেন? আর ওই লোকগুলোকেই বা কী করে ছেড়ে দিলে তুমি? আমি যে শ্রাবণকে জানি সে তো এমন নয়। তিথির কথা শুনে শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির ব্যাপারে সব খুলে বলল তিথিকে। তারপর বলল, তোমার কি বললো তিথি যে আমি ওকে ওই বিপদে ফেলে এসছে আর ওই লোকগুলোকে ছেড়ে দিয়েছে? আমি তো নিজেই দেখলাম তুমি সেখান থেকে চলে এলে, এখানে না জানার কি আছে শ্রাবণ? তুমি যা দেখতে চেয়েছো তা দেখেছো, কিন্তু তোমার দেখার আড়ালে যে অনেক কিছু ছিল সেটা তুমি দেখোনি। শ্রাবণের কথা শুনে তিথির চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে বলল, কি ছিল আমার দেখার আড়ালে শ্রাবণ? প্লিজ বলো আমায়, খুব জানতে ইচ্ছে করছে। তুমি হয়তো খেয়াল করোনি তিথি, আমি যখন ওই লোকগুলোর সাথে কথা বলছিলাম তখন ফোন হাতে মেসেজও করছিলাম। ম্যানেজ করছিলে? কিন্তু তুমি কাকে ম্যানেজ করছিলে শ্রাবণ? আর তুমি নিজেই বৃষ্টিকে না বাঁচিয়ে অন্যজনকে ম্যানেজই বা করছিলে কেন? আমি নীলকে মেসেজ করছিলাম। নীল হলে সে ছেলে যে আমার পর বৃষ্টিকে সত্যিকারে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং ও আমায় শুরু থেকে হেল্প করে আসছে বৃষ্টিকে প্রোটেক্ট করার জন্য। আর সেদিন আমি না গিয়ে নীলকে পাঠিয়েছি, তার কারণ আমি এখন আমার বৃষ্টির কাছে অপরাধী হয়ে থাকতে চাই, ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই। বুঝলাম, কিন্তু তুমি ওই লোকগুলোকে ছেড়ে দিলে কি করে শ্রাবণ? যে লোকগুলো তোমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করলো তাদের তুমি এমনি এমনি ছেড়ে দিলে? তিথির কথা শুনে বাঁকা হেসে শ্রাবণ বলল, তুমি হয়তো ভুলে গেছো তিথি, সেদিন তুমি আমি বাসায় নামিয়ে দিয়ে আবার চলে গেছিলাম, আর ওই লোকগুলোকে তাদের প্রাপ্ত শাস্তিও দিয়েছে। আমার কলেজের দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছে ওরা, ওদের মৃত্যু তো অনিবার্য ছিল। পরের দিন সকালে নিউজ দেখোনি? শ্রাবণের কথা শুনে তিথি বড় বড় চোখ করে বলল, ও মাই গড, তার মানে সেদিন সকালে যে 5 জন লোকের লোমহর্ষ মৃতদেহ দেখালো নিউজে, সেটা তোমার কাজ? তিথির কথা শুনে শ্রাবণ কিছু না বলে শুধু ডাবল হাসলো। শ্রাবণকে হাসতে দেখে তিথি বলল, রিয়েলি শ্রাবণ, বৃষ্টি মেয়েটার ভাগ্য অনেক ভালো, তাই তোমার মতো একটা লাভার পেয়েছে। সরি, তুমি তো লাভার নও, তুমি তো দ্য ডেঞ্জারাস লাভার। ইস, কেন যে আমার দিকে তোমার চোখটা পড়লো না কে জানে। তিথির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল, তোমায় যে কাজ দিয়েছিলাম সেটা কত দূর এগোলো তিথি? কোনো খোঁজ করতে পেরেছো তুমি? ও হ্যাঁ, দেখেছো বেবি, তোমার লাভ স্টোরি শুনতে গিয়ে আসল কথাটাই ভুলে গেছি। তুমি যে 3 জনের কথা বলেছিলে তার মাঝের একজন, আই মিন ওই মেয়েটা, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, বর্ষা। ওই বর্ষা মেয়েটার খোঁজ করতে পেরেছি আমি। তিথির কথা শুনে আনন্দে শ্রাবণের চোখ দুটো চকচক করে উঠল। শ্রাবণ উৎসাহিত কণ্ঠে বলল, কোথায় আছে আমার বোন বর্ষা? কেমন আছো? আমি জানতাম ওই লোকগুলো যে কাজ করতে পারবে না সেটা তুমি পারবে তিথি, তাই তুই দায়িত্বটা আমি তোমায় দিয়েছি। সত্যি তুমি ডিটেকটিভ হওয়ার উপযুক্ত। সেটা তুমি ঠিক বলেছো শ্রাবণ, ডিটেকটিভ হওয়ার উপযুক্ত না হলে কি আর এই জবটা করতে পারতাম বলো? বাই দ্য ওয়ে, ওই বর্ষা নামের মেয়েটা আছে ঢাকার বাইরে, সিলেটের পাহাড়ি এলাকার একটা এতিমখানায়। তবে শুনেছি মেয়েটা কোনো কথা বলতে পারে না। আসলে মেয়েটা সবসময় নাকি চুপচাপ থাকে, কারোর সাথে মেশে না, কথাও বলে না। তিথির কথা শুনে শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, চলো তিথি, আমি এখনই বর্ষাকে আনতে যাব। বর্ষা বলতে পারবে সব রহস্যের কারণ। রিল্যাক্স শ্রাবণ, রিল্যাক্স। বর্ষা ওখানে সেফ আছে, তুমি যখন খুশি ওকে নিয়ে আসতে পারো। তার আগে তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে। তিথির কথা শুনে সোফায় বসে পড়ল শ্রাবণ। তারপর বলল, ঠিক আছে বলো তিথি, আর কি কি জানতে চাও তুমি আমার থেকে? শ্রাবণ, আমি জানতে চাই
যে ছবিগুলো দেখে বৃষ্টি তোমায় ভুল বুঝে খুন করতে চাইছিল, সেই ছবিগুলোর আসল রহস্য। ওই ছবিগুলো কি সত্যি ছিল? মানে তুমি কি সত্যি বৃষ্টির ভাই আর ভাবিকে? এতটুকু বলতে শ্রাবণ বলে উঠল, ইডিটের মতো কথা বলো না তিথি। তুমি একটু আগেই শুনলে যে হাসপাতালে আমি বৃষ্টির ভাবিকে ভর্তি করে এলাম, তাহলে আমি ওদেরকে মারলাম কি করে? হ্যাঁ, সেটা বুঝলাম শ্রাবণ। আসলে আমি বলতে চাইছি যে তাহলে ওই ছবিগুলোর রহস্য কি ছিল? ওই ছবিগুলো কে তুলেছে, কেন তুলেছে, আমি কিছু জানি না। ওই ছবিতে যেমন দেখা যাচ্ছে আমি ছুরি হাতে বৃষ্টির ভাই রাসেলের গলা ও হাত পায়ে রক কাটছি, আসলে সেখানে ছিল প্লাস্টিকের দড়ি। বৃষ্টির ভাই ভাবিকে যে খুন করেছে, সে খুন করার পর ওদের হাত পায়ে ও গলায় প্লাস্টিকের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল, আর সেই দড়িগুলো কাটতে আমি ছুরি ব্যবহার করেছিলাম। আর যে মহিলাটাকে আমি স্নেহভাবে মনে করেছিলাম, সে মহিলার মুখের উপর বড় একটা পাথর ছিল, সেটা আমি তুলে ফেলে দিই। আমার বিশ্বাস সেসব মুহূর্তে কেউ আড়াল থেকে ছবিগুলো তুলে সেটা কম্পিউটারে এডিট করে দড়িগুলো মুছে দিয়েছে, যে কারণে ছবিটা দেখে মনে হচ্ছে আমি বৃষ্টির ভাই ভাবির হাত ও পা এবং গলার রক কেটেছি আর পাথর মেরে মুখ থেতলে দিয়েছে। শ্রাবণের কথা শুনে তৃথি নড়ে চড়ে বসল, তারপর বলল, ও মাই গড, কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে তোমার উপর শ্রাবণ। ওই ছবিগুলো যে কেউ দেখলেই বুঝবে যে ওই খুনগুলো তুমি করেছো। কিন্তু ওই ছবিগুলো আসলে কে তুলেছে? কেনই বা এমন একটা ষড়যন্ত্র করেছে তোমার বিরুদ্ধে? সেটা যেই হয়ে থাকুক না কেন, আমার হাত থেকে তার নিস্তার নেই। একমাত্র তার জন্য আমি দিনের পর দিন আমার কলিজা, আমার নিঃশ্বাস, আমার জানভাগী বৃষ্টিকে কষ্ট দিয়ে যাচ্ছি। তাকে তো আমি এমন ভয়ানক মৃত্যু দিব যে সে মরার আগে মৃত্যু কামনা করবে। হুম, সবই বুঝলাম, কিন্তু তুমি আমার আরেকটা কথা বলো শ্রাবণ। তুমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দিলে কেন? আর কেনই বা ওর সাথে এমন আচরণ করে ওকে কষ্ট দিয়েছো? ওকে তো তুমি সত্যিটা বলে দিলেই পারতে, তাহলেই তো সবটা মিটে যেত। তিথির কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বৃষ্টির মেন্টাল অবস্থা খুব একটা ভালো নয় তিথি। 1 বছর আগে বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে ও মাথায় খুব আঘাত পায়, যার দরুন ওর স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যায়। আর যখন ওর স্মৃতি ফেরে, তখন ওকে বাসায় নিয়ে আসার আগে ডাক্তার আমায় জানিয়েছিল বৃষ্টি যেটা বুঝতে চাইবে ওকে সেটাই বোঝাতে হবে, কোনো বিষয় ওর সাথে জোর করা যাবে না। ও যেটা বুঝবে, যেটা জানবে সেটাই করতে হবে, নইলে ওর ব্রেনে মানসিক আঘাত পেলে ওর কোমায় চলে যাওয়ার বা পাগল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডাক্তারের এই কথাগুলো সেদিন আমি আর নীল দুজনে শুনে, আর ডাক্তারের কথা অনুযায়ী আমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দিই, ওর সাথে খারাপ আচরণ করে। কারণ বৃষ্টি তখন জানতো আমি ওর ভাই ভাবিকে খুন করেছি। ওই ছবিগুলো দেখার পর আমি কোনো মতে বৃষ্টিকে সত্যিটা বিশ্বাস করাতে পারতাম না, তাই না চাইতেও ওর সাথে এমন ব্যবহার করতে হয়েছে আমার। কিন্তু বিশ্বাস করো তিথি, যতটা কষ্ট আমি ওকে দিয়েছি তার সাথে হাজার গুণ বেশি কষ্ট আমার এইখানটায়, বুকের আমার এইখানটায় হয়েছে। কথাগুলো বলতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। তিথি শ্রাবণের কাছে এগিয়ে এসে শ্রাবণের মাথায় হাত রেখে বলল, সত্যি শ্রাবণ, বৃষ্টি মেয়েটা অনেক কপাল করে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তুমি চিন্তা করো না, বৃষ্টি একদিন ঠিক তোমায় বুঝবে, আর তখন বৃষ্টিও তোমার কাছে ফিরে এসে তোমায় ভালোবাসবে। আমি সব সময় তোমার পাশে আছি শ্রাবণ, তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হয়ে। কথাগুলো বলে একটু থেমে তিথি আবারও বলল, কিন্তু শ্রাবণ, তুমি বলছো বৃষ্টির ভাবি স্নেহাকেও মুখ থেতলে দিয়ে খুন করা হয়েছে, তাহলে এখন যাকে হাসপাতালে রেখে আসলে সে কি করে বেঁচে আছে? এটা আমিও ঠিক বুঝতে পারছি না তিথি। স্নেহভাবের জ্ঞান না ফেরা পর্যন্ত কোনো কিছু হিসাব মেলাতে পারছি না আমি। আমারও বারবার এই প্রশ্নটাই মনে এসছে, ভাবি যদি বেঁচে থাকেন তাহলে ওই মহিলাটা কে ছিল যাকে রাসেল ভাইয়ের সাথে মুখ থেতলে খুন করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর একমাত্র বর্ষাই দিতে পারবে। শ্রাবণের কথা শুনে তিথিও শ্রাবণের সাথে একমত হলো। তখনই শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নীল ফোন করেছে। শ্রাবণ ফোন ধরে বলল, হ্যাঁ নীল, বলো। শ্রাবণ ভাইয়া, নীলা আপনার বাসায় চলে গেছে আবার। আপনি কি বাসায় আছেন? হুম, আমি বাসায়। ও কখন বেরিয়েছে বাসা থেকে? বেরিয়েছে বেশ অনেকক্ষণ হলো, এতক্ষণে তো আপনার বাসায় পৌঁছে যাওয়ার কথা। ওকে, তুমি ফোন রাখো, আমি দেখছি। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর মুচকি হেসে তিথিকে বলল, তিথি, তুমি এখন চলে যাও আর বর্ষাকে সিলেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। হুম, তা যাচ্ছি, কিন্তু ব্যাপার কি বলো তো শ্রাবণ? হঠাৎ তোমার মুখটা এত খুশি খুশি দেখাচ্ছে যে? কে আসছে বাসায়? আমার পাগলিটা আসছে,
আমায় পাগল করতে। মেয়েটা কেন যে বলছে না, ওকে পেলে আমি পাগল হয়ে যাই, তবুও বারবার আমায় পাগল করতে চলে আসে। হয়েছে হয়েছে, আর পাগল হতে হবে না। আমি বরং এখন যাই, তুমি তোমার পাগলির সাথে রোম্যান্স করো। কথাটা বলেই হাসতে হাসতে চলে গেল তিথি। আর শ্রাবণ মনে মনে বলল, অনেকদিন হলো, তুমি এটা ছুঁয়ে দিয়ে না চান। আজকে তো তোমার রক্ষা নেই, আমি তোমার ছুঁয়ে দিব, আবার তুমি কিছু বুঝবেও না। কথাটা বলেই বাঁকা হেসে নিজের রুমে চলে গেল শ্রাবণ। একটু পর বৃষ্টি পা টিপে টিপে শ্রাবণের বাসায় ঢুকলো। তারপর সোজা চলে গেল শ্রাবণের রুমে। রুমে কাউকে না দেখে বৃষ্টি নিজের ওড়নাটা কোমরে বেঁধে কাজে লেগে পড়ল ছবিগুলো খুঁজতে। আর তখনই দরজা লাগানোর শব্দ পেল বৃষ্টি। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে বৃষ্টি দেখল শ্রাবণ তৃষ্ণার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পা থেকে মাথা পর্যন্ত বারবার চোখ বোলাচ্ছে শ্রাবণ। শ্রাবণকে দেখে মনে হচ্ছে শ্রাবণ নেশা করে আছে। শ্রাবণকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে বারবার শুকনো ঢোক গিলল বৃষ্টি। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? বৃষ্টির কথার উত্তর না দিয়ে শ্রাবণ বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো। আর বৃষ্টি পিছিয়ে যেতে লাগলো। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল বৃষ্টির। শ্রাবণ নিজের দুহাতে বৃষ্টিকে আটকে ফেললো দেয়ালের সাথে। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে সুইটহার্ট? শ্রাবণকে এত কাছে আসতে দেখে বৃষ্টি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমায় যেতে দিন, আমি আর আসবো না এখানে, এই কান ধরছি, প্রমিস করছি আর আসবো না, আমায় যেতে দিন প্লিজ। যেতে দিব বলে তো তুমি আমি আটকাইনি সুইটহার্ট। আমার যে নেশা ধরে গেছে তোমার উপর, নেশা না কাটিয়ে কি করে যেতে দিই তোমায়? কথাগুলো বৃষ্টির একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রীতিমতো কান্না করতে শুরু করলো ভয়। বৃষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই নিজের ঠোঁট দিয়ে পানিটা শুষে নিল শ্রাবণ। তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে বলল, এত ভয় পাও কেন তুমি? আমি না তোমার স্বামী? আমি কাছে আসলে তোমার এত কষ্ট হয়ে যান? কেন সহ্য করতে পারো না তুমি আমায়? কেন বলছো না আমার বুকের কষ্ট করো? কেন বারবার দূরে সরিয়ে রাখো আমায় তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য যে আমি উন্মাদ হয়ে যাই? কেন বলছো না তুমি? কথাগুলো বলতে বলতে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল শ্রাবণ। বৃষ্টি নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি, আমার ভাই বাবির খুনি আপনি, আমার জীবনের অভিশাপ আপনি, আপনার স্পর্শকে ঘৃণা করি আমি, আপনার নাম শুনলেও ঘৃণা হয় আমার, আই জাস্ট হেট ইউ। কথাগুলো বললেই দৌড়ে চলে যেতে নিল বৃষ্টি, কিন্তু তার আগেই শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ওকে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই জানিস আমি এখন চাইলে তোর সাথে ঠিক কি কি করতে পারি। তোর সাথে যাই করো না কেন সেটা কিন্তু আমার জন্য অবৈধ হবে না, কারণ তুই আমার বউ। এখন ইচ্ছে করলে তোর উপর নিজের স্বামিত্ব ফলাতে পারি আমি, কিন্তু আমি সেটা করবো না। কেন জানিস? কারণ আমি তোকে। এতটুকু বলতে শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল বৃষ্টি। আমি শুনতে চাই না আপনার মুখ থেকে এই মিথ্যে ভালোবাসার কথা। আপনারা ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে জানেন না, আপনাদের কাছে মেয়েদের টিস্যু পেপার বলে মনে হয়। তাই যখন খুশি একটা মেয়েকে ভালোবেসে কাছে টেনে নিলেন, আবার যখন খুশি দূরে ঠেলে দেন। আমি আপনাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি আপনার ভালোবাসাকে, আমি ঘৃণা করি আপনাকে, জাস্ট হেট করি। কথাগুলো বলেই চলে যেতে নিল বৃষ্টি। তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে বৃষ্টির কোমর জড়িয়ে ধরল। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে রাগে গলায় দাঁতে দাঁত চেপে বলল, কি ভাবিস তুই নিজেকে? আমি কিছু বলছি না ভেবে যা খুশি তাই করবি? আরে ভালোবাসতে হলে বিশ্বাসের দরকার হয়, বিশ্বাসের। বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা হয় না। আজকের পর থেকে আমি আর ঘুরবো না তোর পেছনে, কিন্তু তুই যদি কখনো আমার কাছে ফিরে আসিস তখন তোকে এইভাবে অবহেলা করব। তখন বুঝবি ভালোবাসা কত জ্বালা। আমায় চালিয়ে বলিয়ে ছাই করে দিয়েছিস তুই, কিন্তু আর না, এবার আমার পালা। তুই আর কখনই ফিরে পাবি না আমায়। আমি আর তোর হব না কখনো। আজকের পর থেকে আমিও তোকে ঘৃণা করব, ভুলে যাব তোকে আমি, মুছে ফেলবো মন থেকে তোর সব স্মৃতি। কথাগুলো বলে বৃষ্টিকে বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলো। বৃষ্টির কেন জানি মনে হচ্ছে ও যা করছে তা ভুল করছে। হয়তো আজকে জেদের বসে অনেক বড় কোনো ভুল করে ফেললো ও। হঠাৎ বৃষ্টির ভাবনায় ছেদ পড়লো বিছানায় পড়ে থাকা শ্রাবণের ফোনের শব্দে। বৃষ্টি কী মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরলো, কিন্তু বৃষ্টি কিছু বলার আগেই ওই পাশের লোকটা বলে উঠল, স্যার, বৃষ্টি ম্যাডামের ভাবি সিনিয়া ম্যাডামের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল আপনি এখন ওনার সাথে দেখা করতে পারবেন, কিন্তু দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন।
ওই পাশের লোকটার কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল বৃষ্টির। বৃষ্টি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। স্নেহাভাবে বেঁচে আছে, এটা কি করে সম্ভব? বৃষ্টি আর কিছু না ভেবে দ্রুত গতিতে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে পাগলের মতো স্নেহার কেবিন খুঁজতে লাগলো বৃষ্টি। কিন্তু এত বড় একটা হাসপাতালে যে এত সহজে কেবিন খুঁজে পাওয়া সম্ভব নয় তা বৃষ্টি হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ শ্রাবণের একজন লোককে দেখে চিনতে পারল বৃষ্টি। বৃষ্টি দৌড়ে তার কাছে গিয়ে বলল, ভাই আমি বৃষ্টি, স্নেহা ভাবি কোন কেবিনে আছে জলদি বলুন আমায়। বৃষ্টিকে দেখে লোকটা চিনতে পেরে বলল, ম্যাডাম আপনি এখানে, স্যার কোথায়? উনি আসেনি? আমি আপনাকে যা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন আপনি আগে আমায়, তাড়াতাড়ি বলুন না আমার ভাবি কোন কেবিনে আছে। বৃষ্টির কথা শুনে লোকটা আর কিছু না বলে বৃষ্টিকে স্নেহার কেবিনটা দেখিয়ে দিল। বৃষ্টি দ্রুত চলে গেল স্নেহার কেবিনে। ভেতরে ঢুকে দেখলো বসে আছে স্নেহা। স্নেহাকে একদম চেনা যাচ্ছে না। চুলগুলো কেমন উস্কো খুস্কো আর পাগলের মতো। গায়ের রং পাল্টে কেমন কালচে হয়ে গেছে। চোখের নিচে কালি পড়া। স্নেহাকে দেখে একদম পাগলের মতো লাগছে। বৃষ্টি দৌড়ে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বৃষ্টিকে কাঁদতে দেখে স্নেহা বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল, যা যা পালা পালা এখান থেকে, নাহলে সবাই মরবে। ওরা কাউকে বাঁচতে দিবে না, পালিয়ে যা এখান থেকে। স্নেহার কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি স্নেহার দুগালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, ভাবি তুমি এসব কি বলছো? তোমার এই অবস্থা কি করে হলো? কে মেরে ফেলবে সবাইকে? কার কথা বলছো তুমি ভাবি? তুমি কি শ্রাবণ চৌধুরীর কথা বলছো? শ্রাবণের নাম শুনতেই স্নেহা বলে উঠল, ভাই শ্রাবণ, তুমি পালিয়ে যাও। ওরা তোমার নামে অনেক বড় ষড়যন্ত্র করেছে, সব শেষ করে দিবে ওরা। যেভাবে তোমার মা বাবাকে খুন করেছে ওরা সেইভাবে তোমাকেও মেরে ফেলবে। পালিয়ে যাও ভাই, পালিয়ে যাও তুমি। স্নেহার কথা শুনে আরও বেশি অবাক হলো বৃষ্টি। স্নেহা কি বলছে এসব? তার কোনো কিছুই বুঝতে পারছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহাকে আরও কিছু জিজ্ঞেস করবে তখনই কেবিনে ডাক্তারকে নিয়ে শ্রাবণ প্রবেশ করলো। ডাক্তার এসে বৃষ্টিকে সরিয়ে দিয়ে নার্সদের দিয়ে স্নেহা শুইয়ে দিল। তারপর জোর করে একটা ইঞ্জেকশন পুশ করলো স্নেহার শরীরে। স্নেহা শ্রাবণের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। স্নেহা ঘুমালে ডাক্তার শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শুনুন মিস্টার শ্রাবণ, রুগীকে দেখে আমি যা বুঝলাম উনি পাগলে বাড়ানোর জন্য কেউ ওনার শরীরে নেশা ইঞ্জেকশন প্রয়োগ করেছে। বেশ অনেক হয়তো, যাই দ্রুত উনি এখন হাফ মেন্টাল হয়ে আছে, কাউকে চিনতে পারছে না। তবে উন্নত চিকিৎসা পেলে দ্রুতই সে উঠবে আশা করি। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, ওনাকে সুস্থ করার জন্য যা করতে হয় করুন ডক্টর, যত টাকা লাগে আমি দেব, তবু আপনি ওনাকে বাঁচিয়ে তুলুন। আমি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, এই মায়ের মতো ভাবিকে পেয়ে নিজের মায়ের ছায়া দেখেছিলাম আমি এনার মাঝে। স্নেহা ভাবিকে হারালে যে আমি সত্যি এতিম হয়ে যাব ডাক্তার, আপনি ওনাকে বাঁচান। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণের পিঠে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স মিস্টার শ্রাবণ, আপনার বাবি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এখন সুস্থ করে তোলার অপ্রাণ চেষ্টা করছি। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার। শ্রাবণ ও স্নেহা ভাবির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের পিছু পিছু চলে গেল। বৃষ্টি এতক্ষণ কেবিনের এক কোণায় দাঁড়িয়ে থেকে সব কথা শুনছিল চুপচাপ। বৃষ্টির মাথায় যেন কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব। শ্রাবণ এতক্ষণ কি বলে গেল এগুলো? বৃষ্টিকে সব জানতে হবে। সব কিছু জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহার কেবিন থেকে বেরিয়ে দৌড়ে যেতে লাগলো শ্রাবণের খোঁজে। শ্রাবণের কাছ থেকেই সব কিছু জানবেও, কিন্তু শ্রাবণ ততক্ষণে হসপিটাল ছেড়ে চলে গেছে অনেক আগেই। বৃষ্টি দৌড়ে হাসপাতালের বাইরে বের হতেই নীল এসে দাঁড়ালো বৃষ্টির সামনে। তারপর বৃষ্টিকে বলল, কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করছো? আর আমি তোমায় পাগলের মতো খুঁজে চলেছি সব জায়গায়, চলো আমার সাথে। না নীল, আমি আপনার সাথে যেতে পারবো না। অনেক কিছু জানার আছে আমার শ্রাবণের কাছ থেকে, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। আমি শ্রাবণের কাছে যাবো নীল ভাইয়া, প্লিজ আমায় শ্রাবণের কাছে নিয়ে যান। তুমি শান্ত হও বৃষ্টি, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি তোমায় বলবো সব, আর কিছু লুকানোর সময় নেই। সময় এসেছে তোমায় সত্যিটা জানানোর, তুমি চলো আমার সাথে। কথাগুলো বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে বাসার দিকে হাঁটা দিল নীল। বৃষ্টিও আর কিছু না বলে নীলের সাথে সোজা নীলদের বাসায় চলে এলো। তারপর বাসায় ঢুকেই বৃষ্টি নীলকে বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না নীল ভাইয়া, সব কিছু বলুন আমায় প্লিজ। কি হচ্ছে এইসব? স্নেহা ভাবি যদি বেঁচে থাকে তাহলে শ্রাবণ যাদের হত্যা করেছিল তারা কারা ছিল? বৃষ্টির কথা শুনে বলতে শুরু করলো নীল। শ্রাবণ চৌধুরী কাউকে হত্যা করেনি নীলা, আর তোমার ভাই ভাবিকে হত্যা করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার ভাবি স্নেহাকে নিজের মায়ের মতো ভালোবাসতো শ্রাবণ চৌধুরী, আর তোমার ভাইকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসতো। তাহলে ওই ছবিগুলোতে যে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণ আমার ভাই ভাবিকে। এতটুকু বলতেই নীল বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ওই ছবিগুলো মিথ্যা ছিল নীলা।
হ্যাঁ, শ্রাবণ চৌধুরীর হাতে ছুরি ছিল আর উনি কিছু কাটছিল, কিন্তু সেটা তোমার ভাই ভাবির গলা নয়, বরং তাদের গলা ও হাত পায়ে থাকা দড়ি, যেটা ছবিগুলোতে কেউ এডিট করে কেটে দিয়েছে। শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে খুন করেনি নীলা, খুন করেনি উনি। নীলের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, উনি যদি সত্যি আমার ভাই ভাবিকে খুন না করে থাকেন, তাহলে সেদিন আমার বাসায় আমায় ওভাবে বাসা থেকে বের করে দিলেন কেনই বা ওইরকম আচরণ করলেন আমার সাথে, যেন উনি খুন করেছেন আমার ভাই ভাবিকে? তোমার জন্য নীলা, শুধু তোমার ভালোর জন্য তোমার সাথে ওই রকম আচরণ করেছেন শ্রাবণ চৌধুরী। বলেছিল তুমি যা বুঝতে চাও, যা বিশ্বাস করো, তোমাকে তাই দেখাতে, নইলে তোমার মাথায় প্রেশার পড়ে, তোমার পাগল হওয়ার বা কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই তোমার ভালোর জন্যই তোমার সাথে ওই রকম আচরণ করেছে শ্রাবণ চৌধুরী। নীলের কথা শুনে বৃষ্টি দুপা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বলল, আমার জন্য যদি উনি আমার সাথে ওইরকম আচরণ করেছেন আমার ভালোর জন্য, কিন্তু উনি যদি আমার ভালোই চাইতেন, তাহলে দিনরাত আমি যখন রাস্তায় বিপদে পড়েছিলাম তখন উনি আমায় ওই অবস্থায় রেখে চলে গিয়েছিলেন কি করে নীল ভাইয়া? বৃষ্টির কথা শুনে নীল হাসি দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, তোমায় কে বললো যে শ্রাবণ চৌধুরী সেদিন তোমায় রেখে চলে গিয়েছিল? যেদিন তোমায় বাসা থেকে বের করে দেন উনি, সেদিন উনি আমায় ফোন করে তোমায় আমাদের বাসায় এনে রাখতে বলেছিল। তারপর যেদিন তোমায় ওই লোকগুলো খারাপ উদ্দেশ্যে ঘিরে ফেলেছিল, সেদিন উনি আমার মেসেজ করে ডেকে বলেছিল তোমায় বাঁচাতে, কারণ উনি তোমার কাছে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইছিল। তুমি কি ভেবেছিলে নীলা, যে মাত্র 10,000 টাকার বিনিময়ে ওই লোকগুলো তোমায় ছেড়ে দিয়েছে? তোমায় সেদিন আমি মিথ্যা বলেছিলাম নীলা। কথায় আছে, সব নেশা চাইতেও বড় নেশা হলো মেয়ে মানুষের সঙ্গ পাওয়ার নেশা। তাই তখন তোমায় মাত্র 10,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াকেই বোকামি ছাড়া কিছুই বলে না। সেদিন ওরা টাকা নিয়ে নয়, বরং শ্রাবণ চৌধুরীর ভয়ে ছেড়ে দিয়েছিল তোমায়। আমি যখন ওদের নিয়ে তোমার থেকে দূরে গিয়ে আলাদা কথা বলি, তখন শ্রাবণ চৌধুরী ফোনে ওদের ভয় দেখিয়েছিল, বলেছিল তোমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে জানে মেরে দিবে ওদের। আর শ্রাবণ চৌধুরী কিন্তু সেটাই করেছেন নীলা। সেদিন তোমায় নিয়ে আমি বাসায় চলে আসার পর ওই লোকগুলোকে শ্রাবণ চৌধুরী নিজে হাতে খুন করেছে নির্মমভাবে, শুধু তোমার দিকে বাজে নজরে দিয়েছিল বলে। মনে পড়ে তোমায় নীলা, সেদিন সকালে তুমি যখন ঘুম থেকে দেরি করে ওঠে বাইরে আসো, তখন আমি নিউজ দেখছিলাম টিভিতে, আর তুমি আসতে নিউজটা আমি বন্ধ করে দেই, তখন ওই নিউজটাই দেখছিলাম নীলা। যা তখন আমি তোমায় বুঝতে দেয়নি, কিন্তু আর নয়, সব কিছু খুলে বলার সময় এসে গেছে আজ। শ্রাবণ চৌধুরীর মতো তোমায় কেউ কখনো ভালোবাসতে পারবে না নীলা, আমিও না। তুমি শ্রাবণ চৌধুরীর রক্তে মিশে গেছো, তোমাকে পাগলের মতো ভালোবাসে উনি, তোমার জন্য উনি সব করতে পারে, সব। নীলের কথা শেষ হতেই নীলের মা এসে বৃষ্টিকে বলল, শুধু তাই নয় নীলা, সেদিন যখন তুই শ্রাবণের বাসায় গিয়ে পানি ভেবে মদ খেয়ে মাতাল হয়ে গেছিলি, তখনও পরম আদরে শ্রাবণ সামলাচ্ছে তোকে। তুই শ্রাবণের গায়েও নিজের গায়ে বমি করে মাখামাখি করে ফেলেছিলি, কিন্তু শ্রাবণ কিন্তু তোকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়নি, বরং নিজের হাতে যত্ন করে পরিষ্কার করেছে তোকে। তোর গায়ে জামা কাপড় সেদিন আমি নয়, তোর স্বামী শ্রাবণ বদলে দিয়েছিল, আর নিজে কোলে করে নিয়ে এসে রেখে গিয়েছিল তোকে এই বাসায়। আমাদের বলেছিল তোকে কিছু না জানাতে, তাই তোকে কিছু জানাইনি আমরা। নীল আর নীলের মায়ের কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল বৃষ্টি। সারা দুনিয়া যেন ভোঁ ভোঁ করে ঘুরছে বৃষ্টির কাছে। সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে বৃষ্টির সামনে। এক সময় জ্ঞান হারিয়ে ফ্লোরে শুয়ে পড়ল বৃষ্টি। শ্রাবণ তিথির সাথে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে আনতে চায় শ্রাবণ। প্রায় 6 ঘন্টার জার্নির পর শ্রাবণ আর তিথি গিয়ে পৌঁছালো সিলেটের পাহাড়ি এলাকার সেই এতিমখানার সামনে। শ্রাবণ আর দেরি না করে গাড়ি থেকে নেমে দ্রুত চলে গেল এতিমখানার ভেতরে। তারপর এতিমখানায় দেখাশোনা করেন যে মহিলা, তাকে বলল বর্ষাকে ডেকে আনতে। একটু পর বর্ষাকে এনে হাজির করা হলো শ্রাবণদের সামনে। শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে গিয়ে বর্ষার সামনে দাঁড়ালো। বর্ষাকে একটু ভালো করে দেখে শ্রাবণ বলল, এটা বর্ষা নয় তিথি, এটা আমার বোন বর্ষা নয়। বর্ষার মতো দেখতে হলে উনি বর্ষা না। আমি আমার বোন বর্ষাকে ভালোভাবে চিনি। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।